আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করা হলো রাজধানীর বড় 7টি সরকারি কলেজ। 2024-25 সেশন থেকে কলেজগুলোর শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। সোমবার অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ জানান, তাদের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠন করা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রোববার রাতে মিছিল নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বাসার দিকে যেতে চাইলে গণতন্ত্র তোরণের সামনে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু হয় দুপক্ষের মাঝে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হয় উভয় পক্ষের অনেক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। নীলক্ষেত রূপ নেয় রণক্ষেত্রে। সোমবার দুপুরে 4 ঘন্টার সময় বেঁধে দিয়ে 6 দফা দাবি জানায় 7 কলেজের শিক্ষার্থীরা। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এরপর কলেজ অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। পরে ব্রিফিংয়ে জরুরি সভায় অভিভুক্ত বাতিল সহ 5টি সিদ্ধান্তের কথা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে ঢাকা কলেজের অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ ও পারস্পরিক অসদাচরণ কাম্য নয়। এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিপ্রেত ঘটনা কারোর জন্যই কাম্য না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল থাকতে বলেছেন অধ্যক্ষরা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, এই নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে 7টি কলেজকে পৃথক করে দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরে শিক্ষার্থীরা কি বলছেন? আশিক, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই এখানকার যিনি সমন্বয়ক মাইনুল, উনি বক্তব্য রাখছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে ছাত্রদের উপর যে পুলিশ আক্রমণ করেছে এবং তাদের যে একজন শিক্ষার্থী রাকিবকে আহত করা হয়েছে, সেই বিষয়টির জন্য তারা যেমনটা এখন নতুন করে যে দাবিটি তারা উপস্থাপন করেছে সেটি তারা, আপনার কথা আমি শুনছি, আপনার প্রশ্নটি আমি শুনেছি। কিছুক্ষণ আগেই এখানে ব্রিফ করছিলেন ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক মাইনুল, উনি যেমনটা বলছিলেন যে যদি যে ছাত্রদেরকে যেসব পুলিশ ছাত্রদের আহত করার ক্ষেত্রে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছেন এবং 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন তারা, যে এই 24 ঘন্টার মধ্যে যদি সেই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তারা নিউ মার্কেট থানা অবরোধ করবেন। আরেকটি বিষয়ে তারা বলেছেন সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এই আন্দোলনের ক্ষেত্রে উস্কানি দিয়েছেন এবং যারা জড়িত ছিলেন এবং যারা তাদেরকে জানানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নইলে ধরনের স্লোগান দিয়েছিলেন এবং তারা বলছিলেন যে প্রবৃত্তির যে ভবিষ্যতের কথা তারা বলছিলেন সেই দাবিগুলো পূরণ করা হয়নি। কাজে 6টি দাবির মধ্যে তাদের একটি দাবি পূরণ হয়েছে, বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটামের মধ্যেই যাতে সরকার, সেখান থেকেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে প্রবেশির যে পদত্যাগের কথা তারা বলছিলেন সেই দাবিটি তাদের পূরণ করা হয়নি। কাজে 6টি দাবির মধ্যে তাদের একটি দাবি পূরণ হয়েছে, বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন সেই আলটিমেটামের মধ্যেই যাতে সরকার সিদ্ধান্ত নেয় সেই বিষয়টির উপরেই কিন্তু তারা এখন দেখবেন যে সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত নেয় 7 কলেজের বিষয়। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো কিছু তথ্য আমরা পাবো এই বিষয়ে।
যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগের সৃষ্টি না করে সোহরাওয়ার্দী উদ্যানে দাবি দেওয়া সংক্রান্ত সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এসব কথা বলেছেন তিনি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন সেটুকু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে। তা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত। রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। 7 কলেজ ছেলেরা যদি ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতো, আপনি খালি একবার ভেবে দেন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি। সেইটাকে আমরা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছি এবং পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে কালকে এইসব ঘটনা সামাল দিচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণে এবার সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিল আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি চান তারা। আজ নবম দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ের নানা স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনরতরা। এ সময় দাবি না মানা পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন বলেও জানান তারা। 24 ঘন্টার মধ্যে সরকারের সদুত্তর না পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ কঠিন কর্মসূচি দেওয়ার হুমকিও দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতারা। সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি একটি টাকাও পাই নাই। তবে আমার ছাত্ররা উপবৃত্তির টাকা পাইতো। গত 2 বছর খানিক আগে উপবৃত্তিও বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা জীবনের শেষ মায়া মমতা ত্যাগ করে আজকে আমরা এই রাজপথে এসেছি। হয় আমাদের জাতীয়করণ অথবা আমাদের মৃত্যু। শিক্ষকদেরকে যেন আর একটা রাতও এই রাস্তায় থাকতে না হয়। গতকালকে আমি আমার সহকর্মী 21 জন বোনদেরকে নিয়ে এই রাস্তায় রাত কাটাইছি। আমরা ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাবো, এখনো সময় আছে, আসুন আমাদের জাতীয়করণ ঘোষণা দেন। শাহবাগের মোড়ে আসুন, আপনি পথে আসুন। আপনি দীর্ঘ শিক্ষক ছিলেন, আপনার শিক্ষকদের পাশে আছে, তাদের জাতীয়করণ ঘোষণা দিন। নইলে এই শিক্ষক ঢাকার ময়দান ছাড়বে না। আমরা জাতীয়করণ ছাড়া ঢাকা ছাড়বো না। এই মুহূর্তে শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপ্ত, ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আন্দোলনরত অবস্থায় আছেন তাদের কাছে তাদের কথাগুলো শুনতে সরকারের পক্ষ থেকে কেউ এসেছে কিনা এবং তাদের এই আলটিমেটাম কখন নাগাদ শেষ হবে এবং এই আলটিমেটাম শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ কি হবে এ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? তানি, আপনি যেমনটি বলছিলেন, নবম দিনের মতো কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ঢাকায় অবস্থান করছেন এবং বিভিন্ন আন্দোলন করছেন, প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগের মোড় পর্যন্ত। এবং আজকে নবম দিনে কিন্তু তারা শাহবাগে অবস্থান করছেন পাবলিক লাইব্রেরির সামনে। এবং তারা এখান থেকে কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামীকাল দুপুর 2টার মধ্যে, আসলে দুপুর 2টায় তাদের 24 ঘন্টার যে আলটিমেটাম সেটি কিন্তু শেষ হবে। এবং 2টার ভিতরে যদি সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি, জাতীয়করণ করার যে দাবি, সেটি যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ বিভিন্ন কঠোর পদক্ষেপ কিন্তু তারা নিতে যাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার শিক্ষকরা। আমরা এখানকার শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি সবসময় বলছেন, তারা কিন্তু আসলে প্রায় 40 বছর ধরে এই জাতীয়করণের কোনো বেতন ভাতা পাচ্ছেন না। 40 বছর ধরে এভাবেই কাজ করে যাচ্ছেন এবং সারা দেশে প্রায় 9000 মাদ্রাসা রয়েছে, যেখানে প্রায় 45,000 শিক্ষক রয়েছে। তারা কিন্তু আসলে মানবতার জীবনযাপন করছে, এমনটি কিন্তু জানিয়েছেন এবং সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন, বারবার অনুরোধ করছে যে এই ধরনের পরিস্থিতি বা শিক্ষকদের যাতে রাস্তায় না থাকতে হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আজকে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে জাতীয়করণ করা না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেটি ঘেরাও সহ নানা ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন এখানকার শিক্ষকরা। আমরা দেখেছি এখানে বিভিন্ন
ইসলামী সংগঠনের নেতারা আসছেন এবং তারা কিন্তু তাদেরকে সমর্থন দিচ্ছেন, তবে সরকারের পক্ষ থেকে কোনো লোক বা কোনো প্রতিনিধিকে কিন্তু আসলে দেখা যায়নি। তো তানি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। আধিপত্যবাদ মুক্ত টেকসই রাষ্ট্র গঠন ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা সহ 10টি ইস্যুতে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলার ক্ষেত্রেও একমত হয়েছে দল দুটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বৈঠক শেষে এসব কথা জানান তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে দুই দলের আলোচনার বিষয় তুলে ধরেন বিএনপি মহাসচিব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। দ্রুত সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করেন ইসলামী আন্দোলনের আমির। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণও একমত পোষণ করেন দল দুটির শীর্ষ নেতারা। আমরা ঐক্যমতে পৌঁছেছি। জাহিদ রহমান, RTV, ঢাকা। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যত বিভাগ ও ডিপার্টমেন্ট আছে আগামী 6 মাসের মধ্যে সংস্কার করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর সংস্কারগুলো সম্পন্ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকালীন একটি রোড ম্যাপ ঘোষণা করা উচিত বলে জানান তিনি। সকালে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজা শেষে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামায়াত ইসলাম সেই সময় দিতে প্রস্তুত আছে। এই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, এটা আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে আমরা জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। শেখ হাসিনা কিনতে পারেনি, আওয়ামী লীগ কিনতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না তার আগে শেখ হাসিনা সহ সকলের বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। আগামী নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের হাতে নিয়ে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বরে অথবা অধিক সংস্কার শেষে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ইসি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও নির্বাচনে সংযুক্ত করা গেলে জনগণের আস্থা বাড়বে। তাই আগামী নির্বাচনে বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
এই মুহূর্তে নির্বাচন কখন হবে না হবে এটা নির্বাচন কমিশনের এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়, একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনারা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে থাকেন যে তিনি বলেছেন যে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বর 2025-এ অথবা যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026-এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। হোসাফ মিটারের মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। গত 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। এই মামলার 13 আসামির মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধ মামলায় ফাঁসি হয়। মামলা চলাকালীন অপর 4 আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী MK আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী M শামসুল ইসলাম এবং সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন মারা যান। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য সহ 16 জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3টি বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত 15 বছরে তারেক আহমেদের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিমানবন্দরে উন্নয়ন কাজ, টেন্ডার, ক্রয় বিক্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে অনিয়ম ও লুটপাট করেছে। মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান M মুফিদুর রহমান। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। আটকে পড়া 18,000 বাংলাদেশি শ্রমিকের মধ্যে 7,964 জনকে প্রাথমিকভাবে মালয়েশিয়া যাবার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার কাজ চলছে। ইটালি ও সৌদি এবং মালয়েশিয়ায় পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে দেওয়া হচ্ছে। এদিকে সৌদি ভ্রমণে দেশটির সরকার মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে বলেও নিশ্চিত করেন মুখপাত্র। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে তা কার্যকর হবে। সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে দুদকের কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মার্চের মধ্যে ঢাকা সফরে আসতে পারেন ফিফা প্রেসিডেন্ট। আর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মুখপাত্র। এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মিস ক্রিস্টিয়ান লাগার্ড 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ভারতের সঙ্গে পূর্বের সব চুক্তি বাতিলের দাবিতে 6 দিনের আলটিমেটাম জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন। দুপুরে 4 সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে। সংগঠনের সদস্য সচিব আলামিন আটিয়া বলেন, পতিত সরকার ভারতের সঙ্গে শখানেক অসম চুক্তি করেছিল। এর ফলে দেশের জনগণ শিল্প, বাণিজ্য, সীমান্ত হত্যা ও নদীর পানি বন্টন সহ বিভিন্ন স্তরে উপনিবেশিক আচরণের শিকার হয়েছে। দেশটির সঙ্গে সব চুক্তি বাতিল করে প্রয়োজনীয় দু দেশের নীতি নির্ধারকরা বসে চুক্তি নবায়ন করতে পারে বলে মনে করছে সংগঠনটি। 6 দিনের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখলে আগামী রবিবার মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে আগ্রাসন বিরোধী আন্দোলন। শনিবার বা রবিবারের মধ্যে যদি অ্যাকশন বা কোনো দৃশ্যমান কোনো কিছু না নেয়, তাহলে আমরা সকল শিক্ষার্থীরা মিলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আমরা এখানে অবস্থান কর্মসূচি শুরু করব। সরবরাহ কমে যাওয়ায় কালিয়াকৈরের শিল্প কারখানা ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও আগুন থাকলেও তা মিটমিট করছে।
এ কারণে রান্না ও খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কালিয়াকৈরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। এছাড়া কারখানাগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কমেছে, আর্থিক লোকসানে পড়ার শঙ্কায় কারখানা মালিকরা। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। প্রতিদিন দীর্ঘ অপেক্ষার পরও রান্নার চুলায় দেখা নেই আগুনের। অনেক চেষ্টার পর যৎসামান্য আগুনের দেখা মিললেও চুলা জ্বলছে মিটমিট করে। এ চিত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশ কিছু এলাকার। স্থানীয়রা জানায় তীব্র গ্যাস সংকটে বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে রান্নার কাজ সারছেন। অনেক সময় বাইরে থেকেও খাবার কিনে আনছেন। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ লাইনে গ্যাসের চাপ কমছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু বাসাবাড়িই নয়, সিএনজি পাম্পেও ঠিকমতো গ্যাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। 2-2.5 বছর হয়েছে গ্যাস নাইকা, আমরা বিল দিতেছি। আমাদের প্রতি মাসের বিল আমরা ঠিক মতো দিতেছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমাদের যা টাকা পাই আমাদের গ্যাস কিনতেই শেষ। অবৈধ লাইনে গ্যাস থাকে, বৈধ লাইনে গ্যাস থাকে না, আমাদের গ্যাস বিল দিতে হয়। গ্যাসেরও সংকট আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকি। উপজেলার 3 শতাধিক শিল্প কারখানায় প্রতি ঘনফুটে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা থাকলেও পাচ্ছেন 2 থেকে 3 PSI। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। তাই আর্থিক লোকসানে পড়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এই যে শিপমেন্ট, আমাদের যে প্রোডাকশন আমরা যে সেল করি, এই সেলগুলাও আমরা ঠিক মতে তাদেরকে ডেলিভারি দিতে পারছি না। এই জন্য আমাদেরকে কোম্পানি বেসিক্যালি আর্থিকভাবে ক্ষতি সাধন হচ্ছে এই গ্যাসের না থাকার কারণে। গ্যাস সংকটের কথা স্বীকার করে এই কর্মকর্তা বলেন, সংকট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব বাড়িয়ে সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য এবং সাথে সাথে এলএনজি আমদানির মাধ্যমে সংকটটা কাটানোর জন্য চেষ্টা করছে। আশা করি অতি শীঘ্রই এটা ইনশাআল্লাহ সমাধান। ইমরুল কায়েস, RTV। আত্মসমর্পণের পর জামিন পেলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যা চেষ্টার মামলায় রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন জানিয়ে পরিমণি অভিযোগ করেন, ক্যারিয়ার ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলা। রফিকুল ইসলামের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েসি। 2021 সালের 8 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবে 3 সহযোগী সহ প্রবেশ করেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। সিসিটিভির ফুটেজে ভেতরে মদ পান সহ ব্যবসায়ী নাসির উদ্দিনের সাথে তর্ক করতে দেখা যায় তাকে। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় ক্লাব থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। পরে ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন এই নায়িকা। এই মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ 5 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেই বছরই আগস্টের 4 তারিখে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। মাদক মামলায় কারাগারে যাওয়ার পর 31 আগস্ট জামিনে মুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত নায়িকা। অন্যদিকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ঘটনার তদন্ত শেষে রোববার পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার সকাল 10টায় আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। পরীর আইনজীবী বলেন, প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন। শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। নাজিব ফরায়েসি, RTV, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট। শ্রমিক ইউনিয়নের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করে এবং সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। এতে খুলনা বিভাগের 10 এবং ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। 26 জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে এই ধর্মঘট শুরু করে শ্রমিকরা। জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে ভিশন পিঠানন্দ উৎসব সিজন 4-এর গ্র্যান্ড ফিনালে।
রাজধানীতে RTV বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই অনুষ্ঠানে পিঠা প্রেমীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন, যাদের মধ্যে সেরা 10 জনকে নির্বাচিত করেন বিচারকরা। পরে ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিজয়ীদের হাতে নানা আকর্ষণীয় কিচেন অ্যাপিয়ারেন্স তুলে দেওয়া হয়। ভিশনের চিফ অপারেটিং অফিসার ফরহাদ হাসান মামুন বলেন, ভীষণ পিঠানন্দ উৎসব আরও বড় পরিসরে আয়োজনের জন্য কাজ করছে। অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার ফরহাদ হাসান মামুন, হেড অফ মার্কেটিংয়ের JM ওবায়দুল্লাহ সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র শবে মেরাজ আজ ইসলামের এক মহিমান্বিত রজনী। 1446 হিজরি সালের 7ম মাসে রজবের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ইবাদত বন্দেগী পালন করেন। আবারও বাংলাদেশিদের নিয়ে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোববার দিল্লির নরেলা এলাকায় এক জনসভায় তিনি বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বের করে দেওয়া হবে। এছাড়া দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভোটের মাঠে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাদের দাবি, বিজেপি সবসময় বিভক্তি ছড়িয়ে ভোটে জিততে চায়। আসছে 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে অঞ্চলটি। মোদিজি পর ভরসা কর ভাই ও বোনেরা, আপনারা একবার মোদিজির উপর ভরসা করে আমাদের ভোট দিয়ে দেখুন। আমরা খুঁজে খুঁজে বাংলাদেশি আর রোহিঙ্গাদের বের করে দেব। কেজরিওয়ালের সরকার তাদের নিরাপত্তা দেয়, আমরা এর শেষ দেখে ছাড়ব। কেজরিওয়াল কি সরকার। ফিলিস্তিনের যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে স্থানান্তরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। এই প্রস্তাব ফিলিস্তিনের মধ্যে আবারও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে বলে মন্তব্য করেছে মিশর। এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে হামাস। পূর্বসূরি বাইডেনের ব্যর্থতার পুনরাবৃত্তি না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা। এদিকে দিনব্যাপী উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ইসরায়েলের আরও 6 জিম্মি মুক্তির ঘোষণা দিয়েছে হামাস। এরপর থেকেই গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সোমবার সকাল থেকেই পায়ে হেঁটে ইসরায়েলের নেতজারিম করিডোর দিয়ে গাজায় প্রবেশ করছে হাজারো ফিলিস্তিনি। পাশাপাশি এদিন ইসরায়েল মুক্তি দিয়েছে আরও 200 ফিলিস্তিনি বন্দী। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 4টায়। সীমিত ওভারের ক্রিকেটে 2 দলের 6 দেখায় ক্যারিবীয় নারীদের 5 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 1 ম্যাচে। তবে পরিসংখ্যান ভুলে জয় নিয়ে টি-20 সিরিজ শুরু করতে চায় নিগার সুলতানার দল। আর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের ছন্দটা টি-20তেও ধরে রাখার মিশন ক্যারিবীয় নারীদের। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।